আসসালামু আলাইকুম। আমি পলি। আমি আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম, লিখেছেন রিমা ফারনাজ চৌধুরী। পর্ব তৃতীয়, পরিচ্ছেদের 4 থেকে 6 পর্যন্ত একসাথে পড়ে শোনাচ্ছি। শেরহাম ঘাড়ে হাত মালিশ করে বলল, মলম লাগাতে বলেছি, আর তুই কামড়ে যা তা অবস্থা করে দিয়েছিস। রাক্ষসী, সারাদিন কি না খেয়েছিলি নাকি? তটিনী নিজেকে শান্ত করে তার দিকে তাকিয়ে রইল, মুখ গুমরা করে। শেরহাম কেদারায় ফের বসল। তটিনীর দিকে ঘুরে বসে বলল, চা, গরম চা, পানি কিছু নিয়ে আয়, মাথাটা ধরেছে। না আনলেও সমস্যা নেই, বাইরে গিয়ে খেয়ে আসবো। কথাটা যে তটিনীকে রাগিয়ে দেওয়ার জন্য বলেছে, তটিনী বেশ বুঝেছে। সে শেরহামের বাহুতে ধুমধুম মেরে গটগট পায়ে বেরিয়ে গেল। যেতে যেতে শেরহামের হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল। তটিনী চা করার জন্য রসাই ঘরে এলো। শাহানা তাকে থেকে বলল, শেরহামের জন্য এখান থেকে কিছু নাস্তা নিয়ে যাও, আর এখানে তোমার জন্য কয়েকটা ফল রেখেছি, নিয়ে যাও। আঙুরগুলো মিষ্টি আছে, সোরাব খেতে পারবে। তটিনী মাথা নাড়ল। ফুলকলিকে বলল, ফুলি আপা, চা দাও তো। ফুলকলি চা করতে দিল। পানি সেদ্ধ হচ্ছে। তটিনী চা পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সে পাতার আন্দাজ বুঝতে পারে না। শাহানা এসে চা পাতা দিয়ে দিল। হামিদা হেসে বলল, ভাগ্যিস বিয়ে করে বাইরে যেতে হয়নি, নইলে কি হতো তনি? তনি গাল ফুলিয়ে তাকালো। হামিদা হেসে উঠল, বলল, এই শবনম, তুমি ভালো করে রান্নাটা দেখো আগে। আয়শা, তুমিও, নইলে সোহিনীর মতো অবস্থা হবে। ডাক্তার সাহেব সেবার যা নাম করল বইয়ের রান্নার। রসাইঘরে উপস্থিত সকলেই হেসে উঠল। তটিনী বলল, মোটেও তা নয় মামি, আমি দেখিয়ে দিলে সবই পারি। শাহানা বলল, হ্যাঁ তা ঠিক, চেষ্টা করলে অসম্ভব কিছু নয়। হঠাৎ করে টুনু বলে উঠল, আরে আপনি ছোটো মামি ডাকেন কেন বেগম? উনি তো আপনার শাশুড়ি হয়। উপস্থিত সকলেই হঠাৎ বিষম খেল। হামিদা দ্রুত মুখ ঘুরিয়ে নিল। খোদেজা চোখ রাঙিয়ে তাকালো টুনুর দিকে। তটিনী পরিস্থিতি স্বাভাবিক করতে হামিদাকে পেছন জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, আমি তো মামি ডেকেই অভ্যস্ত, হুট করে একদিন শাশুড়ি মা ডেকে বসবো কেমন? হামিদা হাসলেন। শাহানা বলল, চা হয়ে গেছে, নিয়ে যাও তনি। খোদেজা বললেন, শেরহামের সাথে সাক্ষাৎ হয়েছে ভাই সাহেবের? শাহানা তটিনীর মুখে দৃষ্টি রেখে বললেন, তোমার হয়তো ওকে বলা উচিত। তটিনী চা নাস্তাগুলো ট্রেতে তুলতে তুলতে বলল, আব্বার প্রয়োজন পড়বে না আম্মা, তাছাড়া ও বেফাস কথাবার্তা বলে বসে। তোমরা নিশ্চয়ই চাইবে না ও আব্বার সামনে বেফাস কথাবার্তা বলে বসুক। শাহানা বলল, কিন্তু? আর কোনো কিন্তু নয় আম্মা, আমি শান্তি চাই, আর চাই ওকে জড়িয়ে কোনো অশান্তি যাতে না হয়, কারণ দিন শেষে সব দোষ ওর ঘাড়ে চাপে। ওর কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করো না। কাউকে আর কিছু বলতে না দিয়ে তটিনী চলে গেল। খোদেজা বলল, শেরহামকে নিয়ে কোনো কথাই বলা যায় না ওর সামনে, বাবা গো। শাহানা বলল, আমি আর কিছু বলবো না, ওরা থাকুক ওদের মতো। তটিনী চা এনে শেরহামের সামনে রাখলো, বলল, চা নাও। শেরহাম চায়ের কাপ নিল, চায়ে চুমুক দিয়ে বলল, চা কে বানিয়েছে? তটিনী ভাবলো চা হয়তো বেশ মজা হয়েছে, তাই সে বলল, আর কে, আমি। শেরহাম নাক মুখ কুচকে বলল, এসব কোনো চা হলো, ফালতু। তটিনী জিভে তৎকালীন কামড় দিয়ে বলল, আল্লাহর কসম আমি বানাইনি, আম্মা নয়তো ফুলিয়াপা বানিয়েছে। দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসি। শেরহাম চায়ের কাপ দূরে সরিয়ে পা বাড়িয়ে দিল। তার পায়ের সাথে লেগে তটিনী উল্টে পড়ে যাবে, তখনই শেরহামের কোলে গিয়ে পড়ল। শেরহাম বলল, তুই কেমন চা বানাতে পারিস তা আমার ভালো জানা আছে। অন্যজন চা বানিয়েছে, নাম কুড়াচ্ছিস তুই, অপকর্মার ঢেকি। তটিনী তার গলা জড়িয়ে ধরে ফুঁসতে ফুঁসতে বলল, আমি অকর্মার ঢেকি, সেজন্য চা ফেলে পুড়িয়ে মারতে চাইছো? চা পড়লে কি হতো? শেরহাম চায়ের কাপে চুমুক দিয়ে বলল, পুড়ে যেতি। পুড়ে গেলে ভালো হতো, চামড়া পুড়ে গেলে তো বলতে, ইয়া কি কুৎসিত, তারপর আরেকটা সুন্দরী দেখে নিকা করে নিতে। মন্দ তো সব আমার হতো, তোমার কিছু হতো না। শেরহাম অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, আর কি? তার হাসিতে তটিনীর গায়ে জ্বালা পোড়া হতে লাগলো। সে বলল, হাসি থামাবে নাকি? নাকি কি করবি, কামড়াবি? তুই তো ওটা ছাড়া আর কিছু পারিস ভাই। তুই ওটা ছাড়া আর কি পারিস ভাই? বউকে ভাই ডাকতে লজ্জা করে না? বড় ভাইয়ের কোলে চড়তে লজ্জা করে না? তটিনী কোল থেকে সরে পড়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। শেরহাম হেসে বলল, চা পড়বে, সত্যি সত্যি পুড়ে গেলে আমি কিন্তু পুড়ে যাওয়া বউ নিয়ে সংসার করব না, বলে দিলাম। তোমাকে আর বউ দিচ্ছে কে? চাইলে লাইন পড়ে যাবে, চেষ্টা করে দেখবো নাকি? করো, আমিও দেখি। আমার মতো মেয়ে তোমার সংসার করছে, অন্য কেউ হলে কবে চলে যেত। তটিনীর চোখ দুটো জলজল করছে। শেরহাম সশব্দে হেসে বলল, আরে তুই রেগে যাচ্ছিস কেন তনির বাচ্চা? ছাড়ো আমাকে, আরেকটা সুন্দরী দেখে নিকা করো যে ভালো রান্না পারে। ছাড়ো। শেরহামের চা খাওয়া শেষ। হেসে বলল,
ছাড়বই তো, না ছাড়লে আরেকটা নিকা কিভাবে করব। একসাথে দুই বউ, অসম্ভব ব্যাপার স্যাপার। তোর কামড়ানোর দাগ দেখে কেউ আমার কাজ ঘেঁষবে? তটিনী কথাটা শুনে হঠাৎ চাপা হাসলো। শেরহাম হাসি চেপে রেখে কাপড়া তটিনীকে দিল। তটিনী কপাল কুঁচকে কাপড়া নিতে শেরহাম তাকে পোল সমেত দাঁড়িয়ে গেল। নাকে না ঘষে বলল, যদি এর পরের বার নিকা করি তাহলে তোকেই করব। এর পরের বারও যদি নিকা করি তাহলে তোকেই করব। কারণ কি জানিস? তটিনী তার হাতের বন্ধন দৃঢ় করে ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে বলল, কি কারণ? শেরহাম বলল, কারণ আমার জামা কাপড় ধোয়ার জন্য, খাবার এনে দেওয়ার জন্য বিনা পয়সার এমন বিশ্বস্ত কাজের ঝি পাবো না। তটিনী আশ্চর্যান্বিত চোখে চেয়ে রইল। আচন্বিত চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে কাজের ঝি বললে? পরিস্থিতির বিরূপ ভাব বুঝে শেরহাম আগেভাগেই তাকে বিছানায় ধপাস করে ছুরি দিয়ে বলল, আর কামড়াস না ভাই, এখনও জ্বালা কমেনি। তটিনী তাকে টান মেরে ফেলে দিল তার পাশে। শেরহামের উপর ঝুঁকে গালে দন্ত দ্বারা ধ্বংসন করে হেসে বলল, আর কি যেন? তার কপালের চুলগুলো শেরহামের মুখের উপর পড়ল। কামড়াতে পেরে তার ঠোঁট মধুর হাসি। শেরহাম গালে হাত মালিশ করে বলল, মানুষের সামনে মুখ দেখাতেও কি দিবি না? আজব। তটিনী ঝুঁকে বলল, আরেকটা দিই। শেরহাম তৎক্ষণাৎ তাকে ফেলে দিল। তার শরীরের নিচে চাপা দিয়ে বলল, সব কিছুর একটা সীমা আছে, তন্নির বাচ্চা। তটিনী হাসতে লাগলো, বলল, নাগিনী ডেকেছ, আর সবল খাবে না? আমি কে জানো? সুলতান মহলের বেগম। সুলতান মহলের বড় বেগম। আমার ক্ষমতা সম্পর্কে জানা আছে মশাই। আমি কার বেগম জানো? শেরহাম কপাল কুঞ্চন করে বলল, কার? তটিনী ঠোঁট টিপে হাসলো, বলল, বিখ্যাত বনমানুষ রহমান ওরফে শেরহাম সুলতানের প্রিয় বেগম। আচমকা শেরহামের কাঁধের পোশাক টেনে নিজের আরও কাছে টানলো তটিনী। জিজ্ঞেস করলো, খুব প্রিয় না? বলো বলো, আমার মতো তোমাকে কেউ অত ভালোবেসেছে? শেরহাম ভাবুক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। তটিনী মৃদুভাবে হেসে তার কানের কাছে বলল, কিন্তু আমি জানি এই পৃথিবীর চাঁদ সূর্য যেমন সত্য, তুমি আমাকে ভালোবাসো এটাও ঠিক তেমনই সত্য। শেরহাম তার মাথার নিচে হাত গলিয়ে রেখে মাথাটা উপরে তুলে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কাজ আছে, আসি। তটিনী খপ করে ধরে ফেলল তার পোশাক। খুব নিকটেই টেনে এনে চেয়ে রইল প্রতীক্ষমান দৃষ্টিতে। শেরহাম তার মাথার নিচে দুহাত গলিয়ে মুখটা তুলে এনে অজস্র ভালোবাসায় রাঙিয়ে দিল। তটিনী ফিক করে হেসে উঠে বলল, ছি, এতগুলো দিতে বলেছি? শেরহাম অবাক। সুলতান মহল ভোরবেলায় জেগে ওঠে বয়স্ক থেকে শুরু করে বাচ্চাগুলো। ফজরের আজানের পরপর ভোরের কাক ডাকার আগেই ভোরের প্রার্থনার জন্য সকলের ঘুম ছুটে যায়। প্রার্থনা শেষে সকলেই নেমে পড়ে যে যার কাজে। অপরূপার কাজ বাচ্চাদের ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দেওয়া। মুখের কথা ফোটার সময় তাদের হাতে বই ধরিয়ে দিলে কথা স্পষ্ট হতে হতে বাচ্চারা অনেক কিছু আয়ত্ত করে নিতে পারে। সিবান সবাইকে আরবি হরফ শেখানোর দায়িত্ব নিয়েছে, আর কোরআন হ্যাফজ সম্পূর্ণ করার পথে। তার শ্রুতিমধুর তেলাওয়াতের জন্য সে মাদ্রাসার নানান সম্মাননাও পেয়েছে। বর্তমানে হুমায়রা, আলিজা, সোয়াইব আর সোহরাব তার ছাত্রছাত্রীর মধ্যে পড়ে। এছাড়া মাঝে মধ্যে মরিয়মও তার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করে। তার ছাত্রছাত্রীর মধ্যে বাধ্য ছাত্রী হচ্ছে হুমায়রা। তার এক কথা যে ওঠে আর বসে। ছোট সাহেবকে হুমায়রা বড্ড ভয় পায়। ছাত্র দুজনেই মোটামুটি ভালো, কিন্তু পড়বে না বললে সেদিন তাদের আর পড়ায় কে? সবচাইতে অবাধ্য ছাত্রী হচ্ছে আলিজা। সে তো পড়বেই না, বরং সবার পড়া ব্যাঘাত ঘটাবে। সিবান বললে আঙ্গুল তুলে বলবে, চুপ চুপ সিবানি, আমাল আব্বাকে পুলি দিব। তার কথা শুনে সবাই হেসে ওঠে। সিবান একদৃষ্টে তার মুখ পানে তাকিয়ে ভাবে, এমন বিচ্ছু কি করে হলো ভাইজানের মেয়ে? আজও তার ব্যতিক্রম নয়। সোহরাব আর সোয়াইব মনোযোগ দিয়ে পড়ছিল। তার কথায় সকলে হেসে ওঠার সাথে সাথে আলিজা ভীষণ ক্ষুব্ধ হলো। রাগত স্বরে সোহরাবকে বলল, কালু বাইচান, কালু কালু। বলতে দেরি, তার পাশে বসা সোয়াইবের হাতের চর খেতে দেরি নেই। ঠাস ঠাস করে বোনের মাথায় চর মেরে ক্ষান্ত হলো সোয়াইব। ওদিকে সোহরাব নির্বিকার। আলিজার কালু বাইচান টাকাতে তার এখন খারাপ লাগে না। আম্মা কাল রাতে বুকে জড়িয়ে তাকে বলেছে, কালো মানে খুব সুন্দর। আব্বা কালো কিন্তু খুব সুন্দর। সেও কালো কিন্তু খুব সুন্দর। সৌরভের চোখে তার আম্মা সবার চাইতে সুন্দর মানুষ। তাই আম্মা যাকে সুন্দর বলবে সেও অবশ্যই সুন্দর। আর আব্বা তার খুব কাছ থেকে দেখা একজন বীর। আব্বার তীর ছোড়া সে কাছ থেকে দেখেছে, বন্দুক ছুঁড়ে শিকার করতে দেখেছে, ঘোড়ার পিঠে চড়ে ছুটতে দেখেছে। আব্বা অসুন্দর হতেই পারে না। আম্মা বলেছে সে আব্বার মতো। আব্বা সুন্দর মানে
সেও সুন্দর। বোন তাকে কালো বলেছে, এটার মানে বোন তাকে সুন্দর বলছে, তার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। সোহাইব বোনের দিকে তাকিয়ে চোখ লাল করে বলল, ভাইজানকে কালু বলেছ কেন? মারি লাল করে দেব। আলিজা খেপে উঠল, চোখে জল টলমল করছে। সৌরভ বইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে পড়তে লাগলো। সিবান বলল, বোনকে মেরেছো কেন সোহাইব? সোহাইব বলল, ও ভাইজানকে কালু বলেছে। ভাইজানকে কালু বললে আমি আবার মারবো। সিবান বলল, আম্মু তুমি কালু বলেছ কেন? এটা তো বেয়াদবি, বড় ভাইজান ডাকবে। আলিজা ফুপিয়ে উঠে বলল, কালু ভাইজান ডাকবো। হুমায়রা বলল, আলিজা বেশি বেড়েছ। সৌরভ তোমাকে কালু ভাইজান ডাকলে তুমি এবার থেকে ওকে খুব মারবে। সৌরভ চুপ করে রইল, সে স্বভাবগত গম্ভীর। আলিজা সারাক্ষণ তাকে খেপালেও সে কিছু বলবে না। আর সোহাইব মেজাজি, সে আকপিস না ভেবে আলিজাকে মেরে বসে। ভাইজানের হয়ে সে বোনের সাথে মারপিট করে। কালু ভাইজান ডাকলে সোহাইবের মনে হয় ভাইজান কষ্ট পাচ্ছে, তাই আলিজাকে ইচ্ছে মতো মারে। সিবান এসে আলিজাকে কুলে নিয়ে নিল, গালে আদর করে তার পাশে বসিয়ে দিয়ে বলল, ভাইজানদের দিকে তাকাবেন না, পড়ুন তা সা টা সা। সিবান বলল, হচ্ছে না, তা সা। আলিজা সিবানের মুখে দুহাত দিয়ে মেরে বলল, ওরকম বলবো না। সিবান হেসে ফেলল, বলল, এরকমই বলতে হবে, না হলে মার চলবে। আলিজা নাক টেনে বলল, কালু ভাইজান আর বাইকে টাচ টাচ মালো। হুমায়রা ধমকে বলল, একদম চুপ, তোমাকে দেব ঠাস ঠাস। না নিজে পড়েছ, না কাউকে পড়তে দিচ্ছ। আলিজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো, এবার গাল ছেড়ে দিল। হুমায়রা কানে আঙুল দিয়ে রাখলো। সোহাইব উঠে গেল। শিবানের পাশ থেকে হেঁচকা টান মেরে আলিজাকে তুলে মাথায় আরেকটা চড় দিয়ে বলল, চলি যাও তুমি ফোঁচা মেয়ে। আলিজা আরো জোরে কাঁদতে লাগলো। সিবান বলল, আচ্ছা আম্মি আমার কোলে আসো। সোহাইব তোমাকে কে মারতে বলেছে এভাবে? আলিজা সিবানের হাত থেকে নিজেকে সারিয়ে যাওয়ার সময় হুমায়রার হিজাব টেনে দিয়ে চেঁচিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রসাইঘর হতে অপরূপা তটিনী, খোদেজা সাহানা সকলেই বেরিয়ে এলো। অপরূপা বলল, আরে আবার কি হয়েছে? আলিজা চেঁচিয়ে কাঁদতে লাগলো। তটিনী বলল, এমা কি হয়েছে, এভাবে কাঁদছো কেন আম্মু? সায়রা এসে কুলে তুলে নিল, বলল, কি হয়েছে মা, কে বকেছে? সিবান এসে বলল, ওখানে ঝগড়া করছে, সোহাইব মেরেছে তাই। সায়রা বলল, কত বড় সাহস, সোহাইব কেন মারলো? আলিজা কাঁদতে লাগলো। সিবান বলল, কালু ভাইজান ডেকেছে সৌরভকে, তাই সোহাইব মেরেছে। আর ভাইজানকে কালু ভাইজান ডাকা যাবে না। হামিদা বলল, তুমি ছিলে, তারপর ওরা মারামারি করলো কিভাবে? সিবান বলল, আজব, আমি কাকে আটকাবো? হুমায়রা তুমি কি করছিলে, বসে বসে তামাশা দেখছো? হুমায়রা মাথা নামিয়ে বলল, আসলে হয়েছে। হুমায়রা চুপসে গেল। সিবান মহাবিরক্তি নিয়ে অপরূপাকে বলল, আচ্ছা বউ, তোমার মেয়েটা এমন ঝগড়ুটে কোথা থেকে হলো? অপরূপা হতবাক। হামিদা বলল, অদ্ভুত, তুমি জানো না কোন প্রশ্ন কাকে কিভাবে করতে হয়? বুদ্বুদ্দির লুপ পাচ্ছে সিবান। দুঃখিত আম্মা। সিবান চলে যাচ্ছিল। পেছনে হুমায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওদের নিয়ে পড়তে যাও। জি যাচ্ছি। হুমায়রা সোয়াইব আর সোহরাবকে নিয়ে চলে গেল। আলিজার কান্না থামানোর জন্য সায়রা শেজাদকে ডেকে এনেছে। বাবাকে পেয়ে আলিজা সবার নামে বিচার দিচ্ছে। চিবান, হুমা, ভাইজান সবাই তাকে মারে। খোদেজা বলল, শেজাদ ওকে প্রশ্রয় দিও না পুত্র, খুব বার বেড়েছে। পড়তে বসালে যত দুষ্টামি, নইলে শবনমের সাথে সাথে ওকেও বিয়ে দিয়ে দাও, বজ্জাত একটা। আলিজা নাক টেনে বলল, আবাল বোকা দেয়। শেজাদ হেসে বলল, আচ্ছা সবাইকে বকা দেব আমি, কিন্তু আপনাকে তো বারণ করেছি কালো ভাইজান না ডাকতে, বড় ভাইজান ডাকবেন। কেন কালো ভাইজান ডাকতে যান? ভাইজান তো কত ভালো। কালো ভাইজান মারে না, ভাইয়ে মারে। সেজন্যই তো কালু ভাইজান ডাকবেন না। বড় ভাইজান আপনাকে কত দেখতে পায়, আপনি কালো ভাইজান ডাকলে তো ভাইজানের মনে দুঃখ পাবে। দুঃখ পায় না। শেজাদ হতাশ চোখে চেয়ে রইল। অপরূপার দিকে চেয়ে বলল, কার মতো হয়েছে? অপরূপা বলল, আমার পূর্বপুরুষের মধ্যে কে অমন ছিল বলে মনে পড়ছে না। তটিনী সৌরভকে কোলে করে নিয়ে এলো, বলল, বাবা বলো তো, কালো ভাইজান ডাকলে তোমার কষ্ট হয়? সৌরভ দুপাশে মাথা নাড়ল। তটিনী হেসে শেজাদ আর অপরূপাকে বলল, দেখেছ, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। ও কালো ধলা কি বুঝে, কালো মানে সুন্দর মা। আলিজা হেসে মাথা দুলিয়ে বলল, সুন্দর, কালু ভাইজান কালু ভাইজান। শেজাদ কপাল চাপড়ালো। অপরূপা সৌরভের গাল টেনে বলল, একদম শোনা বাচ্চা, এমন বাদর মেয়ে কোথা থেকে যে হলো আমার। তটিনীর কোল থেকে সৌরভকে কোলে নিয়ে চলে গেল সে। তটিনীকে আলিজাকে কোলে নিয়ে শেজাদকে বলল, তুমি কাজে যাও, ওকে আমরা সামলে নেব। শেজাদ রুমে গিয়ে রুমাল দিয়ে আলিজার চোখের পানি মুছে দিয়ে হাত নেড়ে টাটা দিয়ে চলে গেল। তটিনী আলিজাকে বলল,
দেখো চোখ মুখ লাল করে ফেলেছে। আঙ্গুর খাবে? আলিজা ঠোঁট ফুলিয়ে রাখলো। তিতিনি কক্ষে চলে গেল, আলিজাকে আঙ্গুর দিল। তৎক্ষণাৎ শেরহাম কক্ষে প্রবেশ করলো। আলমিরা থেকে জরুরি জিনিসপত্র খোঁজাখুঁজি করতে করতে বলল, তোর বাপ তো সকাল সকাল ওয়াজ শুরু করে দিয়েছে, তার মেয়ের জামাই এমন চায় অমন চায়। তিতিনি বলল, সব বাবারাই চায় ওনার মেয়ে জামাই ভালো হোক, তুমি হলে চাইতে না? তাছাড়া শবনম নরম তরম গোছের, ওকে ভালো পাত্র দেখে নিকা দিতে হবে না? তোমারও তো একটা দায়িত্ব আছে ওর প্রতি। একদিকে তোমার ফুফাতো বোন হয়, অন্যদিকে শালি। তুমি একটা ভালো পাত্রের খোঁজে এনে দাও। কোনো দরকার নেই, তোর বাপের ওয়াজ শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি আছি আমার জ্বালায়, আমার ছেলে কই? কোলে এটা কে? তটিনী আলিজাকে ফিরালো। আলিজা চোখ পিটপিট করে শেরহামকে দেখে বলল, কালু আব্বা। শেরহাম কপাল কুঁচকে বলল, এই অবস্থা কেন, কি হয়েছে? সোহেব ওকে ধরে মেরেছে, সোহেবকে কালু ভাইজান ডেকেছে তাই। শেরহাম নিকটে এগিয়ে গিয়ে আলিজার গাল টেনে দিয়ে বলল, আবার কালু ভাইজান ডেকেছো? আলিজার নাক কাঁপতে লাগলো। তটিনী বলল, আহা, বহু কষ্টে কান্না থামিয়েছি, আর কাঁদিও না। আলিজা বলল, চিবান বোকা দিচ্ছে, ভাইয়ে তাস তাস মালচে। বলতে বলতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। শেরহাম চোখ পাকিয়ে চেয়ে বলল, এমা তনি দেখো, কেঁদে কেঁদে দিয়েছে। তটিনী জড়িয়ে ধরে বলল, আচ্ছা সবাইকে মারবো মা। আলিজা ফোপাতে লাগলো। তটিনী বলল, কি খুঁজছো? চাদরটা দে, ওকে একটু নাও। শেরহামের কোলে দিয়ে দিল আলিজাকে। আলিজা শেরহামের মুখের দিকে চেয়ে রইল। শেরহাম বুড়ো উঁচিয়ে বলল, কি? আলিজা হাসলো। শেরহাম মুখের সামনে হাত রাখতেই শেরহাম হাতের আঙুলে ঠোঁট দিয়ে চাপ দিতেই আলিজা খিকখিক করে হেসে উঠল। শেরহাম তার হাসির ধরন দেখে নিজেও হেসে উঠল। শূন্যে ছুঁড়ে খপ করে ধরে নাকে নাক ঘষে গালে টুপ করে আদর বসিয়ে তটিনীকে দিয়ে চাদর নিয়ে বেরিয়ে গেল। তটিনীর চোখে সেই দৃশ্যটা বারংবার ভাসতে লাগলো। কি সুন্দর! আলিজা হেসে তটিনীকে বলল, কালু আব্বা ভালু। তটিনী তার গালে হেসে চুমু দিয়ে বলল, খুব। যাক, তুই অন্তত চিনতে পারলি। এই কয়েক বছরে শেরহাম সুলতানের অনেক বিশ্বস্ত সৈন্য তার সাথে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে। তার মধ্যে মানিক, আনোয়ার আর লাট্টু অন্যতম। শেরহাম তাদের চোখ বন্ধ করে বিশ্বাস করে। কাঁচা সবজির ব্যবসাকে শেরহাম এখন তার আয়ের একমাত্র উৎসস্থল হিসেবে বেছে নিয়েছে। তার এই ব্যবসায়ের ক্ষেত্রে বেশ ভালো অভিজ্ঞতা আছে, তাই সহজে নামতে পেরেছে। তাছাড়া প্রথম দিকে সে নিজেও খুব দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল। নতুন চোখ দিয়ে যখন নতুন করে পৃথিবীর রং চেনা শিখল, তখন থেকে চারপাশটা তার কাছে সম্পূর্ণ আলাদা একটা জগৎ। এই জগতে নিজেকে মানিয়ে নেওয়া, নতুন করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে আয়ের পথ খুঁজে বের করা তার পক্ষে অনেক কঠিন ছিল। সে কারো সাহায্য নিতে চায়নি। সেজাত তাকে অনেক বলেছিল তাদের পারিবারিক ব্যবসায় নিজেকে নিয়োগ করতে, কিন্তু সে নিজে কিছু করতে চেয়েছিল। তাই তটিনী তাকে বলেছে তার কাছে যেটা খুব সহজ লাগে সেটা দিয়ে শুরু করতে, একদম অল্প অল্প করে। একদিন তা অনেক বড় হবে। এখনও অনেক বড় হয়েছে তা নয়, তবে এখন তার হয়ে অনেকগুলো গ্রামে কাঁচা সবজি বিক্রি দেয় তার লোকেরা। আগে ছোট একটা নৌকায় হয়ে যেত, এখন পুরো একটা জাহাজে করে সে কাঁচামাল বয়ে নিয়ে যায়। সেই কাজেই সমুদ্রের পাড় এসেছিল আজ। হঠাৎ একটা জাহাজ থেকে কয়েকজন ভিনদেশি নেমে এলো। সবার পরনে পাঞ্জাবি, গালে ছাটাদারি, মাথায় পাগড়ি, ভাষার ধরন একটু অন্যরকম। লাট্টুকে খবর নিতে পাঠিয়েছে শেরহাম। লাট্টু এসে বলল, সাহেব, ওরা তো সুলতান মহলের অতিথি। শেরহাম ভুরু কুচকালো। অতিথি? লোকগুলো তার দিকে এগিয়ে এলো। মানিক নিয়ে এসেছে তাদের। শেরহামকে দেখিয়ে বলল, সুলতান মহলের বড় সুলতান শেরহাম সুলতান। লোকগুলো হাত বাড়িয়ে কুশলাদি বিনিময় করার পর কথাবার্তার এক পর্যায়ে শেরহাম বুঝতে পারল এরা শবনমের পাত্রপক্ষের লোক। যে ছোট চুলদারিওয়ালা ছেলেটা আছে সে পাত্র। শেরহাম বলল, আপনারা যান, সেখানেই সবাই আছে, আমার সাথেও সন্ধ্যায় দেখা হবে। লোকগুলো হাসলো। হাত মিলিয়ে রওনা দিল সুলতান মহলের উদ্দেশ্যে। তারা যেতে যেতেই শেরহাম হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাদের পথ পানে তাকালো। তাকে ওভাবে তাকাতে দেখে আনোয়ার বলল, হুজুর কি দেখছেন ওভাবে? শেরহামের মনে হচ্ছে সেখানে একজনকে সে বেশ ভালো করে চেনে। শেরহাম দ্বিগুণ অবাক হলো যখন দেখলো সেই লোকগুলোর মধ্যে একজন যেতে যেতে তার দিকে ফিরে তাকালো। শেরহাম কপাল ভাঁজ করে চেয়ে রইল তাদের দিকে। লাট্টুকে বলল, আজ দ্রুত মহলে ফিরবো, যা করার সন্ধ্যার আসরের আজানের আগে শেষ করবি। আমি দুপুরে মহলে যাব না, একেবারে তখন যাব, আর আসবো না। কাজকর্ম শেষ করে শেরহাম মহলে ফিরে এসে দেখলো জমজমাট আয়োজন। পাত্রপক্ষের সাথে ধুমসে খাওয়া দাওয়ার আলাপ আলোচনা চলছে। সে পাত্রের দিকে পুনরায় তাকিয়ে কক্ষের দিকে পা বাড়ালো। সেজাত বলল, উনি আমার বড় ভাইজান শেরহাম সুলতান, কাঁচামালের ব্যবসায় আছেন। আপনারা যার কথা বলতে এসেছেন তার বড় বোনের স্বামী। বাহ, বেশ ভালো খবর।
পাত্রের মামা বলল, মেয়ের খোঁজখবর দিয়েছে পাত্রের ফুপু। তিনি সুলতান মহলের এই কন্যাটিকে সম্পর্কে জেনে শুনে সম্বন্ধ আনতে বলেছিলেন। যদি সব ঠিক থাকে তাহলে পাত্রের মা বোন এসে পাত্রীর মুখ দেখবেন আর আংটি পরিয়ে দেবেন। তারপর বিয়ের 3 তারিখ ঠিক করা যাবে। সুলেমান মাহমুদ পাত্রের কাছে হাজারো প্রশ্ন রাখলেন। পাত্র বুদ্ধিমত্তার সাথে সব প্রশ্নের উত্তর দিয়ে সুলেমান মাহমুদের মন জয় করে নিলেন। শেরহাম কক্ষ এসে চেয়ারে বসে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রয়েছে। তটিনী এসে চেয়ারের পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ঘাড়ে মুখ রেখে জিজ্ঞাসা করলো, এই পাত্র দেখেছ? কেমন হবে শবনমের সাথে? শেরহামের মুখ চিন্তিত দেখালো। তটিনী সামনে ফিরে হাঁটু ভেঙে বসে ওড়নার কোনায় ঘাম মুছে দিতে দিতে বলল, গোসল করে আসো, খাবার দিচ্ছি, যাও। শেরহামের মুখায় শক্ত। তটিনী ভীতকণ্ঠে জানতে চাইল, কি হয়েছে বলো? শেরহাম দাঁড়িয়ে পড়ল, পায়চারি করতে গেল। তটিনী তার সামনে গিয়ে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে রেখে বলল, আমাকে বলো সবটা। শেরহাম বলল, আরও কত ভালো পাত্র পাওয়া যাবে, এটাতে না বলতে বলো শবনমকে। তটিনী মুখ তুলে চাইল, জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থেকে বলল, কি হয়েছে, কি লুকোচ্ছ? দোতলার চত্বরে দাঁড়িয়ে মহলের মেয়ে বউরা আড়াল থেকে পাত্রকে দেখেছে। শাহানা খুশি হলো এই ভেবে পাত্র দেখতে ভালো। আর সাফায়েত এসে জানিয়েছে ছেলের শিক্ষা দীক্ষাও আছে। আব্বা শুরুতেই ভালো পাত্রের সন্ধান পেয়ে মহা খুশি। শাহানার বুকের উপর থেকে যেন একটা পাথর সরে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন উনি। সায়রা শবনমকে টানতে টানতে নিয়ে এলো। পাত্রকে দেখিয়ে বলল, পছন্দ হয়েছে? বেশ দেখতে, কিন্তু পছন্দ না হলে উপায় নেই। শবনম মৃদু হাসল, শুধু কিছুই বলল না। তটিনী সবার পেছনে দাঁড়িয়ে সে ক্রমশ হাত মোচড়াচ্ছে। শেরহাম হুট করে মহল থেকে বেরিয়ে গেল কেন চিন্তিত দেখাচ্ছিল? শবনমের বিয়ে নিয়ে উদ্বিগ্ন দেখাচ্ছিল। তটিনীর হাঁসফাঁস লাগছে সত্যিটা জানার জন্য। আয়শা তাকে দেখে বলল, বড় আপুর বর দেখো, এসো না। তটিনীকে টেনে নিয়ে গেল সে। তটিনী দেখল তার আব্বার চেহারায় সন্তুষ্টি, আনন্দ, উত্তেজনা। পাত্রের সাথে বেশ জমিয়ে গল্প করছেন তিনি। কি এমন হলো যে শেরহাম তাকে শবনমকে বিয়ে দিতে না বলতে বলে গেল? সে কি করে শবনমকে এই কথা বলবে? কেনই বা বলবে? কি কারণ জিজ্ঞাসা করলে শবনম কিংবা আমাকে কি বলবে সে? সত্যিটা জানা অবধি সে কাউকে কিছু বলতে পারবে না। সে সেখান থেকে চলে গেল। তাকে লক্ষ্য করলো শবনম। আপুকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? পাত্র দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তটিনী হাঁটতে হাঁটতে সৌরভকে খুঁজলো। দেখলো সে সোয়াইবের সাথে তীরধনুক খেলছে। তীরধনুকগুলি তাদের খেলার সামগ্রী। তাকে দেখে সোয়াইব উচ্চস্বরে বলল, বড় আম্মা। তটিনী হাসলো। সৌরভ এসে হাঁটু জড়িয়ে ধরলো। তটিনী বলল, দেখে এসো তো তোমার আব্বা কোথায়। বলবে আম্মা এখন ডাকছে। যদি আব্বা চেল্লাপাল্লা করে কাউকে বকাবকি করে তাহলে চুপি চুপি চলে আসবে, ঠিক আছে? সৌরভ মাথা নাড়ল। তটিনী সোয়াইবকে আদর করে বলল, বাইজানের সাথে যাও। সোয়াইব দুপাশে মাথা নেড়ে চলে গেল সৌরভের সাথে। সামির ঘুম থেকে উঠে বিছানায় কাঁদছিল। আলিজা শুনতে পেয়ে সেখানে দৌড়ে গেল। দেখতে পেল বাবু উঠে বসেছে, কাঁদছে। সে বিছানায় উঠে গেল। সামির তাকে দেখে জড়িয়ে ধরল। আলিজা বলল, বাবু আম্মুল কাছে যাবে? সামির হামাগুড়ি দিয়ে তার কাপড় টেনে ধরল। কুলে ওঠার পায়তারা করলো। আলিজা বিছানা থেকে নেমে একটা বেতের মোড়া টেনে টেনে নিয়ে এলো। তারপর ওটার সাহায্যে সামিরকে বহু কষ্টে বিছানা থেকে নামিয়ে নিল। তার পেটের সাথে সামিরকে জড়িয়ে ধরে হেঁটে হেঁটে কক্ষ হতে বের হলো। বহু কষ্টে সামিরকে ধরে রেখেছে সে। আর পারছিল না, তাই বসে গেল মেঝেতে। সামিরকেও মেঝেতে দিয়ে গালে ঠাস করে মেরে বলল, কান্না করছো কেন? আফু আল তোমাকে কুলে নেবে না। টাটা বাবু। আফু ডুক্কু পাচি বলেই দৌড় দিল। সামির শোয়া থেকে উঠে হামাগুড়ি দিয়ে তাকে অনুসরণ করলো। চেঁচিয়ে কেঁদে আলিজার পিছু পিছু হামাগুড়ি দিয়ে ছুটতে লাগলো সে। আলিজা পিলারের পেছনে আড়াল করে দাঁড়ালো। বলল, বাবু আপু নাই, তোমার আম্মাল কাছে চলে যাও। তারপর প্যাট ছুঁয়ে বলল, আপু এখানে ডুক্কু পাইছে। সামির কাঁদতেই লাগলো। আলিজাকে না দেখতে পেয়ে আরও জোরে কাঁদতে লাগলো। আলিজা এবার বেরিয়ে এলো। সামনে এসে আবারও কুলে নেওয়ার চেষ্টা করতে যাবে, তখনই খপ করে তার চুল মুঠোবন্দি করলো সামির। আলিজা ব্যথা পেয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। দুজনে একসাথে কাঁদতে লাগলো চিৎকার করে। তটিনী তার কক্ষে যাচ্ছিল। দুজনের কান্নার শব্দ শুনতে পেয়ে হন্তদন্ত পায়ে ছুটে এলো সে। এসেই দেখতে পেল আলিজার চুল টেনে ধরে কাঁদছে সামির। আলিজা তার চুল ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে কাঁদছে। তটিনী দৌড়ে এসে চুল ছাড়িয়ে নিয়ে সামিরকে কুলে নিল। আলিজাকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করে বলল, আচ্ছা আর কাঁদে না। আলিজা কাঁদতে কাঁদতে বলল, বাবু মারছে।
তাদের কান্নার শব্দে, তটিনীর ডাকাডাকিতে সায়রা, অপরূপা, আয়শা, শবনম সকলেই হাজির। সায়রা এসে বলল, কি হয়েছে আপু? ওরা এখানে কেন? কাঁদছে কেন? তটিনী রাগত স্বরে বলল, একটা বাচ্চা মেয়ের হাতে একটা বাচ্চাকে ছেড়ে দিয়েছো, তোমার আক্কেল হবে কবে? সায়রা সামিরকে কুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করাতে করাতে বলল, ও তো বিছানায় ঘুমন্ত ছিল, আলিজার কাছে কি করে এলো? তুমি ওকে কোথায় পেয়েছো আম্মা? আলিজা কেঁদে কেঁদে সবটা খুলে বলার সাথে সাথে অপরূপা তার গালে ঠাস করে মেরে বলল, কত বড় সাহস! বিছানা থেকে নামিয়ে নিলে, পড়ে গেলে কি হতে? অতটুকুন একটা বাচ্চা, কে বলেছে তো পণ্ডিতি দেখাতে? তটিনী বলল, আহা, ওকে মেরো না তো, ছাড়ো। অপরূপা বলল, না, অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, দুঃসাহসিক কাজ করছে আজকাল, আজে বেদে বেদে পিটাবো, চলো। আলিজাকে টানতে টানতে নিয়ে গেল সে। কোথা থেকে সিবান ছুটে এলো, অপরূপার হাত থেকে ছু মেরে নিয়ে গেল আলিজাকে। আলিজার কান্না থামলো না, সে কাঁদতেই থাকলো। সৌরভ তার আব্বাকে পেল না, তাই ফিরে এলো। নতুন মেহমানের সাথে বসে গল্প গুজব করছে সকলেই। সে যা জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছে বাবা? সৌরভ মাথা নেড়ে জবাব দিল, আব্বু কোথাও নাই। সে জাত সবার সাথে সৌজন্যতা দেখিয়ে হেসে বলল, আমি একটু আসছি। সুলেমান মাহমুদ সম্মতি দিলেন। শেজাব সৌরভের কাছে ফিসফিস করে বলল, আব্বা বাইরে গিয়েছেন, ফিরে আসবে, চিন্তার কিছু নেই। সৌরভ হাসল। শেজাদকে দেখে আলিজা ছুটে এলো সিবানের কোল থেকে, থমকে গেল ভাইজানদের দেখে। সৌরভ আর সোয়াইব চলে যাচ্ছিল, আলিজা তাদের পিছু পিছু ছুটলো, ডেকে বলল, এই এই কালু ভাইজান। সৌরভ ঘাড় ফিরালো, রেগে মেগে তাকিয়ে বলল, মুটু মুটু। সোয়াইব হেসে উঠল সৌরভের কথা। আলিজা চোখ জলে ভরে উঠল, চিৎকার করে কান্না করার আগেই দুই ভাই পালালো। পাত্রপক্ষের জন্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তটিনী কথায় কথায় জানতে পারল ওনারা আজ রাতটা মহলে থাকবেন, সকাল সকাল খুশির সংবাদ নিয়ে রওনা দেবেন। পরশুর মধ্যে মহিলারা এসে শবনমকে আংটি পরিয়ে নিকার দিন পাকা করে যাবেন। শবনমকে নিয়ে সবাই হাসি মজা আওড়াচ্ছে। শবনম নির্বিকার, সে কারো কথার জবাব দিচ্ছে না। তটিনী জিজ্ঞেস করলো, ছেলে কি করে আম্মা? ওনাদের পারিবারিক ব্যবসা আছে, জমি জমাও আছে, তারপর খানদানি বংশ, সুশিক্ষিত ছেলে, দেখতেও ভালো। কিসের ব্যবসা? ফলের ব্যবসা। ওনাদের নাকি নিজেদের বাগান আছে। ওখানকার পরিচিত ব্যবসায়ী ছেলের বাবা, বেশ নামডাক আছে। সে জাত যখন ভালো বলেছে, তোমার আব্বার যখন মনে ধরেছে, তখন আর কি বলার থাকে। আর শবনমের হাত আচমকা কেঁপে উঠল, বলল, জি। তটিনী বলল, তোমার কোনো মতামত নেই? জীবনটা তো তোমার। শাহানা বলল, এখানে আবার মতামতের কি আছে তনি? ওকে বলতে দিন আম্মা, শবনম কিছু বলার থাকলে বলো। শবনম চোখ নিচে নামিয়ে বলল, আমার কোনো মতামত নেই। হ্যাঁ না কিছুই না? শবনম চোখ তুলে চাইল। তটিনী বলল, হ্যাঁ বলাটাও মতামত। শাহানা বলল, ওকে এভাবে জোর করছো কেন তটিনী? মেয়েরা কি মুখ ফুটে হ্যাঁ বলে? এর চাইতে ভালো ছেলে আর কোথায় পাবো? আর একটু ঘাটাঘাটি করা উচিত আম্মা। আপনারা আরও জানুন, তারপর কথা পাকা করুন। আমি আর ঘাটাঘাটি করার মতো কিছুই দেখছি না, তুমি নিশ্চিন্তে থাকো। সেজাত আর সাফায়েত তো আছেই, তারা সমস্তটা জেনেই তবে নিকা পাকা করবে। রসাইঘরে আয়েশা প্রবেশ করে বলল, আপু, ভাইজান এসেছে, তোমাকে ডাকছে। শাহানা বলল, ওর খাবারটা নিয়ে যাও একসাথে, নাকি টেবিলে সবার সাথে খেতে বলবে? খাবে না, দিয়ে দাও। শাহানা থালা সাজিয়ে দিল ভাত তরকারি দিয়ে। তটিনী মাছটা রেখে দিয়ে বলল, ওরা বাপ ছেলে মাছ খেতে চায় না, এমনিতেও মাংস দিয়ে খেয়ে নেবে, এটা রেখে দাও। শাহানা বলল, আচ্ছা রেখে যাও। তটিনী খাবারের থালা হাতে কক্ষের দিকে এগিয়ে গেল। সৌরভ ছুটে এসে বলল, আম্মা, আব্বা আসি গেছে, না নানুর কাছে যাই, নানুর হাতে খাবেন। সৌরভ মাথা দুলিয়ে বলল, ভাইয়ের সাথে সাথী খাবো। আচ্ছা যাও। তটিনী কক্ষে প্রবেশ করা মাত্র জিজ্ঞেস করলো, হুট করে কোথায় চলে গিয়েছিলে? শেরহাম আলমিরা থেকে বন্দুকটা বের করে দেখছিল। তটিনী দেখে সেটি রেখে দেওয়ার আগেই তা তটিনীর চোখে পড়ে গেল। সে থালা হাতে দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে জিজ্ঞেস করলো, তুমি বন্দুক কেন বের করেছো এখন? শেরহাম বলল, না এমনি, খেতে দে, খিদে লেগেছে। শবনমকে বলেছিস? তটিনী পেছনে ফিরে বলল, না। শেরহাম রাগত স্বরে বলল, কেন বলিসনি? কেন? আজব, কোনো কারণ ছাড়া কেন বারণ করব? কেন করব সেটা তো বলো। শেরহাম দাঁত কটমট করে বলল, কোনো কারণ বলতে পারবো না, যেটা বলেছি সেটা কর। তটিনী বলল, পারবো না আমি। বেশ। গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল শেরহাম। তটিনী তার পেছন পেছন দৌড়ে গেল। শেরহাম মহলের বাইরে বেরিয়ে গেল। তটিনী কক্ষে এসে পায়চারি করতে লাগলো। শাহানা খেতে ডাকলে খেতে চলে গেল। খেয়ে এসে সৌরভের পাশে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর চোখ লেগে এসেছে প্রায়। হঠাৎ ঠান্ডা কিছু স্পর্শে চোখ খুলতে অনুভব করলো তাকে শক্তপোক্তভাবে ধরে রেখেছে শেরহাম। উদরে ঠেকেছে ঠান্ডা হাতটা। তটিনী জিজ্ঞেস করলো, খেয়েছো? হ্যাঁ। তটিনী সামনে ফিরে জড়িয়ে ধরল।
বুকে মাথা চেপে রেখে চুপটি করে রইল খানিকক্ষণ। তারপর মুখ তুলে চেয়ে ধীরে ধীরে বলল, আমাকে সত্যিটা বলছো না কেন? শেরহাম তার চোখে চোখ রাখলো। মুখ খোলার আগেই দরজায় ঠোকা পড়ল। তটিনী বলল, কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি আয়েশা। পাত্র হঠাৎ কোথায় চলে গিয়েছেন সেটা জানাতে এলাম, খোঁজ পাওয়া যাচ্ছে না। তটিনী স্তব্ধ। শেরহামের দিকে তাকিয়ে স্তম্ভিত চোখে চেয়ে থেকে বিড়বিড়িয়ে বলল, ও। আয়শার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। তটিনী জলজলে চোখে তাকিয়ে বলল, তুমি আবারও? শেরহাম রাগত স্বরে বলল, তুই আমাকে অবিশ্বাস করছিস? তটিনী বলে উঠল, না না, আমি আমার নিজের চাইতেও বেশি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমার জন্য আমার কতটা দুশ্চিন্তা হয় সেটা তুমি বুঝবে না। সবাই যদি জানতে পারে তুমি এই কাজটা করেছো তখন? শেরহাম তার মাথাটা বুকে চেপে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, ঘুমা। তটিনী আবারও মাথা তুলল, টলমলে চোখে চেয়ে বলল, শেজাদ ভাই ঠিক খুঁজে বের করতো সব, তুমি কেন এসব করতে গেলে? শেরহাম তাকে ঠেলে দিয়ে বলল, যা বলে আয়, আমি বেঁধে রেখেছি, কাল মেরেও ফেলবো, যা বলে আয়। যাবি না? তাহলে আমি বলে আসি, সব কুত্তার বাচ্চাকে এক এক করে মারবো। তটিনী তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখে শেরহামের মুখটা হাত দিয়ে চেপে কেঁদে উঠে বলল, আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলছি না। শেরহামের মেজাজ চড়ে গেল তটিনীর ভয় দেখে। মুখ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, তুই আবার কাঁদছিস কেন? স্যার আমাকে। তটিনী হু হু করে কেঁদে বলল, আমি অনেক কষ্ট করে সবটা স্বাভাবিক করছি, তারপরও এক একটা মুসিবত লেগেই থাকে। আমার কপালে সুখ নেই, আমি বুঝে গেছি। তার কান্নায় শেরহাম শান্ত হয়ে এলো। রাগ সংবরণ করে হাতটা তুলে ধীরে ধীরে তটিনীর গাল মুছে দিতে দিতে বলল, টনি দেখ, আমি সব ঠিক করে দেব। কে বলেছে তোর কপালে সুখ নেই? আমি এনে দেব সব সুখ। তুই আমার উপর বিশ্বাস রাখ, তুই আমাকে বিশ্বাস না করলে আর কে করবে? তটিনী তার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। শেরহাম দুহাতে জড়িয়ে ধরে কানের পাশে চুমু দিয়ে বলল, তুই দুনিয়ার সবার কাছে বুঝদার, আমার কাছে এলে লেদা বাচ্চা হয়ে যাস কেন? তটিনী মুখ তুলে জলজলে চোখ মুখে চাইল। শেরহাম ভুরু উঁচিয়ে বলল, অবৈধ অস্ত্র চালানোর ব্যবসা করে তুই ওদের জন্য কেঁদে কেটে মরে যাচ্ছিস? তটিনী বুকে পুনরায় মুখ চোখের জল লুকোলো। শেরহাম তার কপালের চুল সরিয়ে কপালে চোখের পাতায় মুখে চুম্বন করে বলল, ঘুমাতনির বাচ্চা। তটিনীকে নাক টেনে বলল, বড়সড় কাণ্ড ঘটিয়ে রেখে বলে ঘুমাতনির বাচ্চা। শেরহাম তার কথায় হেসে ফেলল। আচমকা তটিনী তার হাসি দেখে হাত ছুটতে ছুটতে বলল, নিমক হারাম, আমাকে এত বড় চিন্তায় ফেলে হাসছে। শেরহাম তার হাত দুটো চেপে ধরে রেখে উষ্ঠপুটে দীর্ঘ চুম্বন করতেই তটিনী স্থির হয়ে এলো। শেরহাম তার নরম হয়ে আসা শরীরটাকে দুহাতের বাঁধনে বেঁধে গলায় মুখ গুজে বলল, ঘুমের ওষুধ খেয়েছিস, এবার ঘুমা। এই ছিল প্রিয় বেগমের 4 থেকে 6 নম্বর পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।